নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি বলেছিলাম না, বাড়িতে আমার একটা কাজ আছে, যার জন্য আমাকে বাড়ি যেতে হবে। আজকে সেই কাজটা কি তোমাদেরকে বলবো। আর নাইকা থেকে এই অর্ডারগুলো বাড়িতে অনেক দিন আগে এসেছিল, আমি আসার পর জাস্ট খুলে খুলে দেখলাম। তো দেখো, এই যে গয়নাগুলো বাবা আমাকে বিয়েতে দিয়েছিল, তাই বলে তোমরা ভেবো না কিন্তু আমার গয়না তোমাদেরকে দেখাচ্ছি। না, একদমই না। এই গয়নাগুলো আমার খুব প্রিয়, কিন্তু এখন কিছু বিশেষ দরকারে এই গয়নাগুলোকে না আমাকে ব্যাংকে দিতে হবে। আমি গোল্ড লোন নিতে চাই। তো গোল্ড লোনটা কেন নেব সেটাও তোমাদেরকে জানাবো। তো এখন এই প্রিয় গয়নাগুলোকে আমার দিয়ে দেওয়ার পালা। এই গয়নাগুলির আনুমানিক মূল্য 10 থেকে 12 লাখ টাকা হওয়ার কথা, কিন্তু ব্যাংকে তো অত টাকা দেবে না। আমি যতদূর জানি ব্যাংক সবসময় যত বাজার মূল্য থাকে তার থেকে অনেকটা কম করে টাকা দেয়। তো চলুন দেখা যাক ব্যাংক থেকে আমি কত টাকা পাই। তবে আপনারাও যদি চান গোল্ড লোন নেবেন, তাহলে গোল্ড লোন নিতেই পারেন যদি আপনাদের কাছে গোল্ড থাকে। তবে প্রতি মাসে একটা করে টাকা ব্যাংকে জমা দিতে হয়। সেই টাকা দেওয়ার ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন, তাহলে কোনো বাধা থাকবে না। আর সেটা দিয়ে আপনারা যে কোনো ব্যবসা কিংবা কোনো দোকান কিংবা জমি জায়গা কেনা, যে কোনো কিছু একটা আপনারা করতেই পারেন। সেক্ষেত্রে বড় একটা মূল্য আপনাদের হাতে চলে আসবে। আর যেই গোল্ডটা ব্যাংকে রেখেছেন সেটাও কিছুদিনের মধ্যে 3 বছর কিংবা যে ক বছরের মধ্যে আপনি টাকাটা জমা দিতে পারবেন, তার মধ্যে গোল্ডটাও আপনার হাতে চলে আসবে। তার মানে গোল্ডটা কিন্তু একবারে আপনি দিয়ে দিচ্ছেন না, সেটা আবার আপনার কাছে আসবে। তারপর মার কাছে গেলাম, মাকে বিষয়টা আমি জানাইনি, তো মাকে জানানোটা খুব দরকার ছিল। তো সেই মতো আমরা দোকানে চলে গেলাম। তো দোকান থেকে ফিরে এসে রমিত ভাবছিল যে রমিতের বাইকটা নিয়ে রমিত যাবে, কিন্তু যেহেতু এই গয়নাগুলোর ব্যাপার, তো আমরা গাড়িতে করে যাওয়ার চেষ্টা করলাম, বাইকে করে আর যাইনি। তারপর বাবার গাড়িটা নিয়ে ইসলামপুরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এবার আপনাদের বলবো ব্যাংকে গিয়ে কি হলো, কারণ অনেক জায়গাতে না ভিডিও করাটা ঠিক না। তো আমি যখন ব্যাংকে গেছিলাম তখন ভিডিওগুলো করেছিলাম, কিভাবে কি প্রসেস হচ্ছে, কিভাবে সিগনেচারগুলো নিল, কি হলো। তো সব জিনিসই আমি করেছিলাম, কিন্তু সিকিউরিটি পারপাসে আমার মনে হয়েছে সেগুলো দেওয়া ঠিক না। ব্যাংকে গিয়ে যা দেখলাম, তারপর আমার গয়নাগুলো দিতে একদমই ইচ্ছে করছিল না। কারণ ব্যাংকে আপনি যতই গয়না কেনার রসিদ কিংবা বাইরে থেকে দাম কত হতে পারে সেটা জেনে নিয়ে যান না কেন, ব্যাংক কিছুতেই সেটা মানবে না। ব্যাংক নিজের মতো করে একজন গয়নার দোকানের লোককে ডাকবে এবং সে আপনার গয়নাগুলোকে মেপে দেখবে, আর গয়নার যেটা দাম হবে সেটা থেকে অনেকটাই পার্সেন্টেজ কমিয়ে আপনাকে দামটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে আমি যেটা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট আমি হয়তো 10 লাখ টাকা এখান থেকে পাবো, আমি সেটাও পাইনি। পুরো গয়নাটা দেওয়ার পর আমি এখান থেকে পেয়েছিলাম 8,16,000 টাকা। এবার আসি এই গয়নার টাকাগুলো দিয়ে আমি কি করব। আমি যেহেতু বিহারের মধুবনী ডিস্ট্রিক্টে কার্যরত, তো আমার এবার ইচ্ছা আছে আমি বিহারের কিষানগঞ্জে পোস্টিং নেব, মানে ট্রান্সফার। কিন্তু ট্রান্সফারটা এখানে নিজের ইচ্ছে মতো হয় না, এখানে আবার 3টে করে জেলা সিলেক্ট করতে হয়। তো আমি যদি এখন 3টে জেলা সিলেক্ট করি, সেক্ষেত্রে কোন জেলাটা আমি পাবো সেটাও আমি জানি না। কিন্তু আমি যদি কিষানগঞ্জে একটা জায়গা কিনে রাখি আর আমি যদি ওখানে গিয়ে রিকোয়েস্ট করি যে আমার কিষানগঞ্জে একটা জায়গা আছে, আমি ওখানেই থাকতে চাই, তাহলে কিন্তু ওরা অনেকটাই আমার কথাটা হয়তো মেনে নেবে, আমি যেটা ভাবছি। সেক্ষেত্রে আমি ভেবেছি তো কিষানগঞ্জে আমি একটা জায়গা নেব। তো আমি আমার এক কাকাকে আগেই বলে রেখেছিলাম কিষানগঞ্জে জায়গা দেখে রাখতে। আর আমি ভেবেছিলাম এইবার বাড়ি এসে আমি কিষানগঞ্জ গিয়ে জায়গাটা বায়না করে আসব, কিংবা একেবারেই কিনে নেব, কিন্তু রেজিস্ট্রি তো এত তাড়াতাড়ি হয় না, সেই মতো টাকাটা দিয়ে বায়নাটা আমি করে আসব। কিন্তু পরবর্তী সময়ে যা দেখা গেল যে আমি 10 লাখ টাকা তো পেলামই না। তো এবার আমি চলে গেলাম কাকার বাড়িতে। তো কাকার বাড়িতে আমাদের সেদিন খাওয়ারও নেমন্তন্ন ছিল। সেই মতো আমি আর রমিত চলে গেলাম কিষানগঞ্জে কাকার বাড়িতে। বিহারে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে কিন্তু মেয়েদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, কিন্তু আমি বাইরের স্টেট হওয়াতে সেই সুযোগ সুবিধাগুলো হয়তো পাই না।
তবে যারা বিহারের মেয়ে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা ভোগ করে। ইভেন এখানে যে ট্রান্সফারগুলো হবে সেখানে বলা হয়েছে মেয়েদেরকে তাদের ইচ্ছে মতো ট্রান্সফার দেওয়া হবে। ইভেন যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কাজ করে বিহার গভর্নমেন্টের আন্ডারে তাদেরকে একই জায়গায় ট্রান্সফার দেওয়া হবে। ইভেন যারা অসুস্থ আছে তাদেরও ইচ্ছা মতো ট্রান্সফার দেওয়া হবে বলে বলা হয়েছে। এখন শুধু নিয়োজিত টিচারদেরই ট্রান্সফার হচ্ছে, আর যেটা শোনা যাচ্ছে যে তাদের ইচ্ছে মতোই ট্রান্সফার হচ্ছে। নিয়োজিত টিচারদের ট্রান্সফারের প্রসেসটা পুরো শেষ হওয়ার পর আমাদের বিপিএসসি টিচারদের ট্রান্সফারের প্রসেস স্টার্ট হবে। কথা বলতে বলতে এই পৌঁছে গেলাম ডুমুরিয়াতে, আমার কাকার বাড়ি ডুমুরিয়াতে। তো দুজনে মিলে চলে গেছিলাম ডুমুরিয়াতে। রমিত যেহেতু ওই দিনই আলিগড় থেকে এসেছিল, ও পুরো ঘেমে একসার হয়ে গেছিলো, ওরও একদম ভালো লাগছিল না। কিন্তু সত্যি কথা বলতে রমিত যদি সেদিন না আসতো আমি হয়তো এত কিছু একা করতে পারতাম না। কারণ এই দৌড়াদৌড়ি, একবার ব্যাংকে তো সব কিছু বলে দেয় না যে তুমি এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো। একবার বলবে ফটো লাগবে, একবার বলবে প্যান কার্ড লাগবে, একবার বলবে আধার কার্ড লাগবে। তো সেটার জন্য বারবার বাইরে বেরোতে হয়, বারবার জেরক্স করে আনতে হয়। একটা নিয়ে যাবে তারপরে আবার বলবে এটা লাগবে, এটা নিয়ে যাবে তারপরে আবার বলবে ওটা। আর তারপরেও ব্যাংকের প্রসেসিং ফিসও আছে। আপনি এত কিছু দিচ্ছেন, গয়না দিচ্ছেন, তারপরে আপনি টাকাটা এত কম পাচ্ছেন, তারপরেও ব্যাংকে যে প্রসেসিং ফিসটা আছে সেটাও কিন্তু অনেকটাই। এগুলো আমার মনে হয় অতিরিক্ত। এই বিষয়গুলোতে না গভর্নমেন্টের একটু নজর দেওয়া দরকার। কাকার বাড়িতে গিয়ে কাকা এবং ওনার দুই ছেলে মেয়ে নিয়ে আমরা চলে গেছিলাম জায়গাটা দেখতে। এবার জায়গাটা দেখতে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল এত ভেতরে আর কত দূর যেতে হবে। এবার যেতে যেতে যখন জায়গাটায় গিয়ে পৌঁছলাম তখন দেখলাম পুরো মাঠের ভেতরে ধান গাছ লাগানো জমি। সেখানে না কোনো বাড়িঘর হবে, না সেখানে আশেপাশে কোনো বাড়িঘর আছে। তারপরেও কি করব, কাকা যখন দেখে রেখেছে, মুখের পরে কাকাকে বলতে পারছিলাম না কাকা পছন্দ হয়নি। তো কাকা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তোমরাও দেখতে পাচ্ছ পুরো মাঠ। তারপর আমি আর রমিত দেখলাম জায়গাটা, রমিতেরও পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি। তো সেই মতো কাকাকে বললাম যে কাকা তুমি আরও জায়গা দেখো, এটা আমাদের একদমই পছন্দ হয়নি। যাই হোক, তারপরে দুজনে মিলে আমরা কিষানগঞ্জ থেকে ফিরে এলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছিলাম, এরপর আমরা খাওয়া দাওয়া করেই ফিরেছি ওখান থেকে। তো তারপর ফিরে এসে মনে তো প্রচণ্ড দুঃখ হচ্ছিল, এক তো গয়নাও হারালাম, তারপরে জায়গাটাও পেলাম না মনের মতো করে। কিন্তু জানি না পরবর্তীতে আমি জায়গাটা ভালো পাবো কি না। গয়না তো চলে গেছে। এইবার আর একটা বিষয়, যেটা গয়নাটা নেওয়ার পরের দিনই আমার টাকা কেটে নিল। এটা কেমন করে হয়? আমি ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জানালামও যে আমি গয়না দিয়ে লোন নেওয়ার একদিন বাদেই কি টাকা কেটে নেয়, কিন্তু ওরা যেহেতু তারিখটা 17 তারিখ রেখেছিল তার জন্য সেই দিনই আমার টাকাটা কেটে নিয়েছিল। তবে কিষানগঞ্জের জমি জমা দেখে যা মনে হলেও কিষানগঞ্জেও কিন্তু জমির দাম প্রচুর। এই আশেপাশের জমিগুলোই 25 লাখ 40 লাখ এমন অবধিও দেখাচ্ছে। ইভেন কাকা বলছিল হসপিটালের পাশের জমিগুলো নাকি 40 লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ইভেন একটা জমি কিছুদিন আগে 1 কোটি টাকায় বিক্রি হয়েছে। এগুলো শুনে তো আমার চক্ষু চড়ক গাছ। তারপর বাড়িতে এসে মনের দুঃখে আমি, রমিত আর আমাদের আরেক বন্ধু এনামুল মিলে চলে গেলাম মেলাতে। কিন্তু মেলায় এসেও শান্তি নেই, মেলাটা পুলিশ এসে বন্ধ করে দিল। কারণ শুনলাম মেলায় নাকি ঝামেলা হয়েছে। সেই ভাঙা মেলায় আমি কিছু ভিডিও করে আইসক্রিম খেয়ে চলে এলাম। এই যে দেখছেন, এটাকে না আমি ঘুটঘুটি খেলা বলি। এটা খুব মজার খেলা। একটা চরকি থাকে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে হয়, আর যেই নাম্বারটা লাগে সেই নাম্বারগুলো ওখানে দেয়া থাকে, আর সেই জিনিসটা পাওয়া যায়। এটাকে অনেকে জুয়া খেলাও বলে, কিন্তু খেলাটা খুব মজার। ছোট থাকতে আমি একবার খেলেছিলাম, তারপর বড় হয়ে মেলায় যাওয়াও হয় না তেমনভাবে। তবে ছোট থাকতে প্রত্যেক বছর যেহেতু মেলাটা হয়, আমরা সব বন্ধুবান্ধবরা মিলে এই মেলাতে যেতাম। তো মেলায় আমার নাগরদোলনা চলার শখটা রয়েই গেছে। তো পরে একদিন আমি আবার মেলায় যাব, আর আপনাদেরকে ওই ভিডিওটা নিশ্চয়ই করে দেখাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই কামনা করি। ভিডিওটা কেমন লাগলো মতামত জানাতে ভুলো না কিন্তু।